বাজার বাউল সঙ্গীতের উপর হামলা সহ্য করা হবে না, সংস্কৃতি উপদেষ্টার হুঁশিয়ারি। উন্নয়ন সহায়তায় পাশে চাইলেন চীনকে। গণতন্ত্রে ফিরতে নির্বাচনই হবে প্রথম সংস্কার, বলছে বিএনপি। পরাজয়ের ভয়েই সংস্কারে বাধা দিচ্ছে একটি দল, অভিযোগ জামায়াতের। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা বাস্তবি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবের 6 বেয়ারিশ মরদেহ। তরুণ প্রজন্মকে রুখতে পারবে না কোনো অপশক্তি, ভোলায় সার্জিস আলম। সাতপন্থীদের ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা জুবাইরপন্থীদের। সরকার সহায়তা করলে আন্দোলনের হুঁশিয়ারি। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, বেড়েছে বেচাকেনাও, টিকিট সংগ্রহে ভোগান্তি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলেসের দাবানল। 36,000 একর এলাকা পুড়ে ছাই, প্রাণহানি বেড়ে 10। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর কাছে 28 রানে হেরেছে খুলনা টাইগার্স। আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়ছে ঢাকা ক্যাপিটালস। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এসটিএমটি পার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন বলে আশা প্রকাশ করেন ফারুকী। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। আপনারা সবাই জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের বাংলাদেশের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে চায়না ইনভলভড। নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। This is a very special 50 years anniversary and a year of people-to-people culture. So we are proud. Now we are embraced together with. দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনী সংস্কার। আর বিএনপির নেতা নজরুল ইসলাম খান জানান, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশে যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনই হবে প্রথম সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। এদিন বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়া অঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা।
তিনি আরো বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তরুণরা যারা বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। অত্যাবশ্যকীয় সংস্করণ শেষে শিগগিরই নির্বাচনের দাবিও জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াত সেক্রেটারি আরো বলেন, যারা সংস্কারে সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের ভয় করছেন, অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরিতে বিশ্বাসী না, তাদের দলে এসব করার মতো কেউ নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 বেওয়ারিশ লাশের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় শাহবাগ থানা থেকে পাওয়া তথ্য বলছে, এখনও ঢাকা মেডিকেলের হিমাগারে আছে 6 আন্দোলনকারীর মরদেহ, যা নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। ময়নাতদন্তে এদের মধ্যে 5 জনের আঘাতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 0162132418 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর 1 জনের যে এনামুল, তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনে শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছে। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, একটু কথা মনে রাখবেন,
আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসী মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত সাবেক ওসি শাহ আলমের পাঠানোর ঘটনায় শাহ আলমের পালানোর ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে অভিযুক্ত শাহ আলমকে আটক করতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গেল 9 জানুয়ারি হত্যা মামলায় গ্রেফতার শাহ আলম উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান। অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে বর্তমান ওসির কক্ষে রাখা হয়েছিল। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এদিকে শাহ আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তাবলিগের সাদপন্থীদের টঙ্গী ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে জুবায়েরপন্থীরা। একই সাথে কাকরাইল মসজিদেও তাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার বায়তুল মুকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন আলেমে ওলামা পন্থীরা। সরকার কোনোভাবে সাদপন্থীদের সুযোগ দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। এ সময় টঙ্গীতে সাদপন্থীদের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট থাকছে। 2017 সালে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধালভির একটি বক্তব্য ঘিরে শুরু হওয়া বিরোধে দুই ভাগে বিভক্ত হয় তাবলিগ জামাত। এরপর 2018 সালে দুই পক্ষের সংঘর্ষের পর দুই পর্বে দুই গ্রুপ ইজতেমা করে আসছে। তবে গেল বছর 18 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় এবার আরও বিভক্তি প্রকট হয়। শুক্রবার টঙ্গীতে হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তাবলিগ জামাতের অপর অংশটি। এ সময় আগামীতে সাদপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে। আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইল আর ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। আগামীতে সরকার সাদপন্থীদের কোনো রকম সহযোগিতা করে ইজতেমা করার অনুমতি দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের দেশে মসজিদগুলো আমাদের হাতে, অতএব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাকবীর চলবে, আর কোন তাকবীর চলতে দেওয়া হবে না। পরে মিছিল নিয়ে বের হয় মাওলানা জুবায়েরপন্থীরা। মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড় ঘুরে মালিবাগে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন অনেকেই। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে।
টিকেটের কাউন্টারগুলো যদি একটু বড় বড় করে দিত, মানে যেই কাটারির জন্য বা জায়গাগুলো আরো প্লেস বাড়াইতো আর কয়টা, তাহলে হয়তো বেটার হইতো। এত বড় একটা বাণিজ্য মেলা, সেখানে যদি পরিবেশটা না হয় কেমন হয়? বিগত দিনগুলো এমন ছিল না। অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি ভালোই কাস্টমার আছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এবার প্রথম আসছি, সেই হিসেবে আসা অনুযায়ী ভালো লাগতেছে। আসা যাওয়া যে বিআরটি যে ট্রান্সপোর্ট দিচ্ছে খুব ভালো লাগছে। আবার মেলার পরিবেশও ভালো, মানে কেনাকাটা দ্রব্যগুলোর মানও ভালো। ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম। বৃদ্ধির তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটাই কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি, তারা বলতেছে আপনি মানে তারা কনফিউজ। আপনারা কি বলতেছেন? ৭৪ টাকা, ৭৬ টাকা, ৭৫ টাকা করে, যে অরিজিনাল ১ নম্বরটা, আর এখন বলেন কি আপনারা ৮০ টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। গত মাসে নিচে এক রেট, এখন এবার আইসা দেখতেছি যে আপনার বস্তা প্রতি ৪০০ টাকা, ৫০০ টাকা বেড়ে গেছে। যত সব সমস্যা তো আমাদের, যত ওনাদের তো কোনো সমস্যা নাই। ২০ দিন আগে চাল কিনছি, এক বস্তা চাল কিনছি, তখন মনে হয় ৩৪০০ টাকা কিনছে, আর এখন হচ্ছে এক বস্তা চাল ৬০০০ টাকা। এক বস্তা চাউল বাড়ছে ৬০০ টাকা। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। ১৫-২০ টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। ফুলকপি ১০ টাকা ২০ টাকা পিস, তারপরে সিম ৩০ থেকে ৪৫ টাকার ভিতরে পাইতেছে, টমেটো ৫০-৬০ টাকার ভিতরে আইসা পড়ছে। আলু, নতুন আলু যেগুলো শীতের সবজি, টমেটো আলু বিশেষ করে, এগুলা ভরপুর আসতেছে, আরো আসবে, আরো দাম কমবে। বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে মানে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। অনেকটাই বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮ থেকে ৯ কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরো হয় না। আগে ৫০০ টাকা ভাড়া মারতাম, এখন ২০০ টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালানোর কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। ২-৪টা চিরাধুরা কাপড় পিনতে আসে আলু তুলছি, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা। কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, এখানে শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদরাত।